ভোগ নিবেদনের জন্য কি নিয়ম আছে। জয় মা, জয় মা। এখন বাজে ঠিক সকাল 5:41। আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড বাস স্টপে, যেখান থেকে তারাপীঠের 6:15 বাস ছাড়ছে। এই আমাদের টিকিট ডিটেলস, কলকাতা থেকে তারাপীঠ। রেড বাস অ্যাপ থেকে বুক করে নিয়েছিলাম। চা খাবে তো? এটা তারাপীঠে এখন বাজে 6:15। 6:15 তারাপীঠের বাস চলে এসছে। এই কলকাতা এসপ্ল্যানেড বাস স্টপ থেকে ছাড়ছে আর পৌঁছে দিচ্ছে তারাপীঠ ঠিক দুপুর 12:45। এটাই প্রথম বাস তারাপীঠের। বড়গুড়ির উল্টো দিকে এই ডিপোটা, এখান থেকেই তারাপীঠের বাস ছাড়ছে। এখন 6:12 সকাল, আর 3 মিনিটেই আমাদের এই বাসটা ছেড়ে দেবে তারাপীঠের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, ঘুমাও। প্রায় 4 ঘন্টা পর 10:30 নাগাদ আমরা একটা বিরতি পেলাম। এখন বাজে ঠিক দুপুর 1:30। আমাদের আনুমানিক পৌঁছানোর কথা ছিল তারাপীঠে 12:45, কিন্তু বাস লেট ছিল আর রাস্তায় ভীষণ ট্রাফিক ছিল, রাস্তা ভীষণ খারাপ ছিল। তো এই 3টে পয়েন্ট ছিল বলে আমাদের তারাপীঠ পৌঁছতে প্রায় 45 মিনিট দেরি হয়ে গেল। বেশ কিছু হোটেল দেখার পর আমরা রাস্তার ধারে এই বেলা লজে থাকার সিদ্ধান্ত নিলাম। এই লিফট থেকে উঠেই আমাদের ঘর। একটা মিরর আছে, টিভি আছে, এখানে এসিও আছে, দরকার পড়লে এসিও চালাতে পারবেন। চেয়ার আছে, একটা টাওয়েল আছে আর 3টে বালিশ দিয়েছে। রুম সার্ভিস ফেসিলিটি আছে। এই ফোনে একটা নাম্বার আছে, সেই নাম্বার ডায়াল করলে ওদের কাছে চলে যাবে ফোন। তো ওরা আপনাদের সুবিধা মতো আপনাদেরকে রুম সার্ভিস প্রোভাইড করবেন। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়লাম মায়ের পুজো দিতে। এটা কাকাতুয়ার ফেমাস প্যারার দোকান, বিশেষভাবে বিখ্যাত ওই প্যারার দোকান। খুব ভালো এখানকার প্যারা। আমরা যতবার আসি তারাপীঠে এখান থেকে প্যারা নিয়ে যাই। এটাই মন্দিরে যাওয়ার মুখ্য রাস্তা। হ্যাঁ, এটাই এখানে নানা রকম খাবার দাবার, পুজোর সামগ্রী সবকিছু এখানে পাওয়া যাবে। ওই পাশটা দিয়ে গেলে অনেকটা হেঁটে যেতে হয় ঠিকই, কিন্তু ওই পাশটা এদের এরকম এত ঘিঞ্জি নয় না, ওই পাশে আবার শুধু প্যারা আর এর দোকানই বেশি। এখানে আবার জয় মা কালী আওয়াজ আশ্রম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতো খুলতে হবে তো এখানে? হ্যাঁ, জুতো একটা বক্সে রেখে দিন। সবাই নামপত্র লিখে নেবেন। আচ্ছা। দ্বারকা নদীর ধারে রামপুরহাট থেকে 6 কিলোমিটার দূরে ছোট্ট মন্দির নগরী তারাপীঠ। তারাপীঠের এই তারামায়ের মন্দির প্রাচীন বাংলার এক সাধনপীঠ বা সিদ্ধপীঠ, মতান্তরে জাগ্রত শক্তিপীঠ এবং উপপীঠও বলা হয়। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র ও তন্ত্রের অভীষ্ট স্থান তারাপীঠ। লোকমুখে শোনা যায় ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠদেব সাধন পদ্ধতির জন্য বাংলায় পাড়ি দেন। বক্রেশ্বরের ঈশান কোণ অবস্থিত দ্বারকা নদীর পূর্ব তীরে শ্মশানে প্রতিষ্ঠিত এক পঞ্চমন্ডির আসনে তিনি গভীর তপস্যায় বসেন এবং সিদ্ধি লাভ করেন। তিনি দেবী উগ্রতারার মাতৃরূপ দর্শন করেন। পরে এই একই আসনে সিদ্ধি লাভ করেন সাধক বামাখ্যাপা।
এখানে অনেক রকমের লাইন আছে, জেনারেল লাইন আছে, একটা ভিআইপি লাইন আছে। ভিআইপি লাইনের আলাদা আলাদা রেট, সব সময় অনুযায়ী আলাদা আলাদা রেট করে দেয় এখানে ভিআইপি লাইনের। তো এখানে 200 টাকার একটা লাইন আছে, 300 টাকার একটা লাইন আছে, আবার 500 টাকার একটা লাইন আছে, সময় বিশেষে চেঞ্জ হয়। জেনারেল লাইনের বেশ অনেকটাই লাইন পড়ে। জেনারেল লাইন থেকে পুজো দিতে চাইলে একটু সময় নিয়ে হাতে আর ধৈর্য নিয়ে আসতে হবে। আর ভিআইপি লাইনে যেতে চাইলে অবশ্যই অনেক রকম রেট আছে, সেই রেট মানে অনেক রকম রেট আছে, 300 টাকা, 200 টাকা, 500 টাকা এক একজনের জন্য। সেই টিকিট কেটে আপনারা ভিআইপি লাইন দিয়েও মাকে দর্শন করতে পারেন। আমরা আগের বার এসে একদম মায়ের সামনে গেছিলাম, বাট এবারে আমরা নাট মন্দির থেকেই মায়ের দর্শন পেলাম আর নাট মন্দির থেকেই মায়ের পুজো দিলাম। এই হলো নাট মন্দির। কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পূজা শুরু করেন। পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। পৌরাণিক মতে সতী তার পিতার বৃহস্পতি শব যোগে যোগ দিতে চেয়েছিলেন, যদিও তাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই তিনি মহাদেবের অনুমতি নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মহাদেব রাজি হলেন না। তারপর সতী তাকে তার 10টি ভয়ঙ্করী চেহারা দেখালেন। ঠোসর হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা, এবং এরপর মহাদেবকে তার অনুমতি দিতে বাধ্য করেন। এই 10টি চেহারা 10 মহাবিদ্যা নামে পরিচিত। মায়ের মন্দির 5টা অবধি বলে খোলা থাকে, কিন্তু আমি তো এখন দেখছি যে এখনো অনেক লাইন আছে। 6:30টার সময় কিন্তু মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি হয়। তো আপনারা যদি সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে বিকেল 6:30টার সময় মন্দিরে চলে আসবেন। মায়ের কাছে ভোগ নিবেদনের জন্য কি নিয়ম আছে? নিয়ম হচ্ছে কতজন হবে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি 5 জন হয় তাহলে 2000 টাকা পড়বে, 7 জন যদি হয় 4000 টাকা পড়বে। আচ্ছা। ঠিক আছে, মানে ওটা আপনার পার হেড কতজন হবে তার উপরে এটা ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে। সেটাতে অনেক রকম ভাজা থাকবে, ঠিক আছে, তারপর পায়েস থাকবে, চাটনি থাকবে, মিষ্টি থাকবে, মাছ থাকবে। ভালো। তো এটার জন্য কবে থেকে আপনাদের বলে দিতে হয়? মানে যদি ধরুন আমরা চাই যে কালকে করব, তো সকালবেলা এসে বললে হয়ে যাবে নাকি আগের দিন এসে? হ্যাঁ, সকালে আসতে। সকালে এসে আমাকে প্রিপেয়ার হওয়ার সময় একটু দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুপ্রভাত রয় ব্যানার্জি। মায়ের মন্দির কখন খোলে? মায়ের মন্দির এমনি সাধারণের জন্য খুলে দেওয়া হয় 4টের সময়। আচ্ছা, ওটা গেটে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, ঠিক আছে। এবার মায়ের পুজো শুরু হবে 5:30টা থেকে সাধারণ মানুষের জন্য। আচ্ছা, ঠিক আছে। আর বন্ধ হয় কখন? সারাদিন খোলা থাকে? বন্ধ হয়ে যায় মোটামুটি একটা নির্দিষ্ট গেট থাকে, আচ্ছা। সেই গেটটা 12টার সময় বন্ধ হয়ে যাবে। ওই গেটের ভিতরে যতজন থাকলেন ওনাদের পুজো হয়ে যাবে, বেরিয়ে আসবেন ওনারা, মায়ের গর্ভদুয়ার পরিষ্কার হবে, ভোগ হবে, আরতি হবে, তারপর আবার মায়ের পুজো শুরু হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর ঠিক সন্ধ্যের সময়তেও তাই। আচ্ছা, শীতকালে একটা নির্দিষ্ট গেট রয়েছে, 5টার সময় বন্ধ হয়ে যাবে। একই প্রসেস, ভিতরে যতজন থাকলেন পুজো হয়ে গেল, তারপর মায়ের গর্ভদুয়ার পরিষ্কার হবে, মাকে সাজানো হবে, আরতি হবে, দিয়ে আবার বন্ধ হয়ে যাবে, আবার পুজো পুজো শুরু স্টার্ট হবে। হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর এমনি রাত্রি 9টা অবধি খোলা আছে? না, রাত্রি 9টা অবধি এরকম নয়। যদি দেখা যায় খুব বেশি চাপ হচ্ছে, ঠিক আছে, কারণ ভক্তকে তার ফ্রি দেওয়া যায় না। দেখা যাচ্ছে যে বাইরে লোক খুব, ভিতরের লোক খুব, ঠিক আছে, তখন 10টা 10:30টা অবধি গেট খোলা থাকে। আচ্ছা, কিন্তু একটা নির্দিষ্ট টাইম রয়েছে, 10টার মধ্যে আপনাকে গেটটাকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে। ভিতরে যতজন থাকলেন পুজো হয়ে গেল, বেরিয়ে গেল, মাকে শয়ন দেওয়ানো হয়ে গেল, গেট বন্ধ হয়ে গেল, তখন সিকিউরিটির আন্ডারে পড়বে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে। মায়ের ফটো অনেক রকমের, যে যেরকম চান বাড়িতে নিয়ে যেতে পারেন। এখন বাজে সকাল 10:50। আমাদের এখানে একটা গাড়ি বলা আছে। আজকে আমরা প্রথমেই যাব মুলুটিতে বড় মার মন্দিরে, সেখান থেকে চলে যাব ম্যাসেঞ্জো। কি বলছো? আনন্দ ও গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মুলুটিতে। আমরা ওখান থেকে বেরোলাম 11টা নাগাদ, তো এখন পৌঁছতে আমাদের 12টা বেজে গেল। ফাইনালি আমরা পৌঁছে গেছি মুলুটিতে। তো এখানে যদি আপনারা ঘুরতে আসেন, তারাপীঠে যদি ঘুরতে আসেন আর হাতে যদি একদিন এক্সট্রা সময় নিয়ে আসেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই মন্দির ঘুরে যাবেন। এই জায়গার, এই মন্দিরের একটা আলাদা মাহাত্ম্য আছে, সেটা জেনে যাবেন, এখানে এসে ফিলও করতে পারবেন। আর পরিবেশটা সত্যিই খুব সুন্দর, এলে কিন্তু খুব এনজয়ও করবেন আর মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরতে পারবেন। একটা প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরময় গ্রাম মুলুটি, যেটা ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় অবস্থিত। বাজ বসন্ত সাম্রাজ্যের রাজত্বকালে এখানে বহু মন্দির তৈরি হয়েছিল। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মন্দিরটি এই মৌলিক্ষা মাতার মন্দির। এই মৌলিক্ষা মাতার মন্দির শহর দুমকা থেকে 55 কিলোমিটার আর পশ্চিমবঙ্গের রামপুরহাট থেকে 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত। শোনা যায় আদি শঙ্করাচার্য কাশী যাওয়ার পথে এখানে থেমেছিলেন এবং বৌদ্ধ ধর্ম বিরোধী হিন্দু জাগরণ আন্দোলনের সূচনা তিনি এখান থেকেই শুরু করেন। 1857 সালে বাঙালি তান্ত্রিক সাধক বামদেব বা বামাখ্যাপা মুলুটিতে আসেন। তিনি প্রায় 18 মাস এই গ্রামের এই মৌলিক্ষা মাতার মন্দিরে অবস্থান করেন। তিনি তারাপীঠে যাওয়ার আগে প্রথম সিদ্ধিলাভ করেন এখানে। পুজো দিতে চাইলে আপনারা এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারেন। পরপর রয়েছে এখানে দোকান পুজো দেওয়ার জন্য। ভিডিওর দৈর্ঘ্যের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওর ইতি এখানেই টানছি। ফিরে আসছি পরের ভিডিওতে আমাদের ম্যাসেঞ্জর যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না।